নতুন ইন্টারনেট কানেকশন নেবেন ভাবছেন, তাহলে অবশ্যই এই 5টি বিষয় জেনে রাখুন। তা না হলে আপনি 20 Mbps 40 Mbps বা 100 Mbps এর লাইনে নেন না কেন, আপনি সেই লাইন থেকে প্রত্যাশা অনুরূপ স্পিড কিন্তু পাবেন না। কোন 5টি বিষয় চলুন এক নজরে জেনে নেওয়া যাক। সাধারণত দুই ধরনের কেবল দিয়ে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। একটা হচ্ছে ইথারনেট কেবল, যেটা আমরা অনেক আগে থেকে দেখছি ব্যবহার হয়ে আসছে। আরেকটা হচ্ছে অপটিক ফাইবার কেবল। সো এই দুইটা কেবলের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। অর্থাৎ অপটিক ফাইবার কেবল যেটা, সেটা ইথারনেট কেবল অর্থাৎ পুরনো কেবলের তুলনায় অনেক বেশি, অনেক ফাস্ট ডাটা আদান প্রদান করতে পারে। সো আপনি লাইন নেওয়ার সময় অবশ্যই আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আপনার ইন্টারনেট কানেকশন দিচ্ছে তাকে বলবেন যেন অবশ্যই অপটিক্যাল ফাইবার দিয়ে যেন কানেকশনটা দেয়। মূলত সিগন্যাল লস ছাড়াই কিন্তু লং ডিস্টেন্সের ডাটা পাঠাতে পারে এই অপটিক ফাইবার কেবল, যেটা ইথারনেট কেবল দিয়ে আসলে সম্ভব নয়। এখন কথা হচ্ছে, আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে যতগুলা আইএসপি রয়েছে তারা কেউই হয়তোবা ফাইবার অপটিক কেবল দিয়ে কানেকশন দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে অবশ্যই আপনি ইথারনেট কেবল নিবেন, তবে আপনার আইএসপি কে বলবেন তারা যেন মাস্ট বি আপনাকে ক্যাট 6 এর কেবলটা দেয়। কারণ ক্যাট 5 বা ক্যাট 4 এর যে কেবলগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু 6 অনেক বেশি ফাস্ট। যদিও 6 এর বেশি এখন 8 বা তার বেশিও চলে আসছে, বাট আমাদের দেশে এখনো কিন্তু 6টা চলছে। সো মিনিমাম 6 দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আবার অনেক সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলে যে আপনার লাইনটা অপটিক্যাল ফাইবার দিয়ে দিয়েছি, বাট আপনি দেখেন যে আপনার রাউটারে যে লাইনটা ঢুকেছে সেটা ইথারনেট কেবল দিয়ে ঢুকেছে। অনেক সময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যে কাজটা করে, রাস্তার মাথায় বা হচ্ছে তাদের যে স্টেশন থাকে সেই পর্যন্ত তারা একটা অপটিক্যাল ফাইবার টেনে নিয়ে আসে, বাট আপনার বাসা পর্যন্ত যেটা নিয়ে আসে সেটা ইথারনেট কেবল। সো এই লাইনগুলো আপনি দিবেন না। আপনি আইএসপি কে বলবেন যে না, আমাকে যে লাইনটা দিবেন সেই অপটিক ফাইবার লাইনটা অবশ্যই যেন আমার রাউটার পর্যন্ত আসে। রাউটার পর্যন্ত আসলে অপটিক ফাইবারটা আসছে কিনা সেটা বোঝার জন্য একটা বোকা প্রসেস আছে। সেটা হচ্ছে, দেখবেন যে একটা টিজে বক্স তারা দিবে, এরকম কালো একটা বক্স, আর দেখবেন যে এরকম একটা অণু দিয়েছে। যদি এই দুইটা ডিভাইস আপনার রাউটারের কাছাকাছি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার অপটিক ফাইবার লাইনটা আপনার বাসার ভিতরেই চলে আসছে। নাম্বার 2, নতুন ইন্টারনেট কানেকশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা সিলেক্ট করতে হবে। এটার জন্য প্রথমে আপনি দেখবেন যে আপনার এলাকায় কতগুলো আইএসপি আছে, সেখান থেকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারা কারা এগুলো ইউজ করছে, কোনটা থেকে তারা ভালো রেজাল্ট পাচ্ছে, যেটাতে পাচ্ছে আপনি তাদের কম্পিউটারে চলে যাবেন এবং আপনি নিজে টেস্ট করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, তাদের ব্র্যান্ডউইথ যেটুকু দেওয়ার কথা ছিল সেটুকু দিচ্ছে কিনা সেটাকে টেস্ট করবেন। অনেক আইএসপি আছে যারা ধরেন 50 MB লাইনটাকে ভাগ করে দিয়েছে, যেখানে হয়তোবা তাদের গ্রাহক সংখ্যা থাকার কথা ছিল 7 জন বা 10 জন, এখানে তারা দিয়েছে 15 জন বা 20 জন, মানে ডবল করে দিয়েছে। তখন যে প্রবলেমটা হয়, পিক আওয়ারে গেলে দেখা যায় কি ইন্টারনেটের স্পিড পাওয়া যায় না মোটেও। সো এটা কিন্তু একটা বড় ঝামেলা। আপনাকে যখন লাইন দিয়ে যাবে অফ পিক আওয়ারে সকালবেলা, তখন কিন্তু আপনি দেখবেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, বাট আপনি যখন সন্ধ্যার পরে চালাতে শুরু করুন পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 10টা 11টা পর্যন্ত, তখন দেখবেন যে খুবই বেহাল অবস্থা। আর এটার জন্য আপনি টেস্ট করবেন, প্রথমে fast.com গিয়ে দেখবেন যে 20 MB লাইন নিয়েছে, সে এই 20 MB এখানে পাচ্ছে কিনা পিক আওয়ারে সন্ধ্যার পরে টেস্ট করবেন। তারপরে আপনি ডাউনলোড স্পিডটা টেস্ট করবেন। সো এখানে গিয়ে যখন আপনি দেখলেন যে না এখানে 1 MB 1.5 MB এরকম পাচ্ছে, সো তখন একটু আপনারা হয়তো ঘাবড়িয়ে যাচ্ছেন। না, এখানে একটা অবশ্য কাহিনী আছে, এটা একটু আপনাদেরকে বলি। আপনি যখন আগে fast.com থেকে যখন আপনি চেক করছিলেন তখন সেটা কিন্তু দেখাচ্ছিল মেগা বিটে। এখনো যখন আপনি কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু সেটা শো করছে মেগাবাইটে। এখন মূলত পার্থক্যটা কি? 8 মেগাবিট সমান সমান হচ্ছে 1 মেগাবাইট। সো আপনি যে লাইনটা নিয়েছেন, ধরেন 20 MB লাইন নিয়েছেন, সেটাকে যদি 8 দিয়ে ভাগ দেন তাহলে 2.5 হয়। সো এখন আপনি ডাউনলোড দিয়ে দেখেন যে আপনি 2.5 ডাউনলোড বা আপলোডেস পাচ্ছেন কিনা। সো এখন যদি দেখেন যে আপনি ডাউনলোডে দিয়েছেন কোনো কিছু, সেখানে হচ্ছে দেখাচ্ছে যে পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে ধরেন 2.2 অথবা 2.3, তাহলে যাবেন ঠিক আছে। বাট যদি দেখেন যে 1 বা 1.5 বেশি পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে এটা প্রপার না। এই জিনিসগুলো আপনাকে একটু টেস্ট করে নিতে হবে। আপনি নতুন ইন্টারনেট কানেকশন নিচ্ছেন মানে একটা রাউটারও আপনি নেবেন, বাট আপনি অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন নেন বা 20 Mbps বা 40 Mbps বা 100 Mbps এর লাইনে নেন, যদি আপনার রাউটার ভালো না হয় তাহলে কিন্তু আপনি প্রপার স্পিডটা পাবেন না যেটা আপনি আশা করছেন। এই ক্ষেত্রে রাউটার সিলেকশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে এটা হয়তো এক কথায় বোঝাতে পারবো না, এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছি। জাস্ট সেই ভিডিওটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখবেন যে কি দেখে রাউটার কিনবো, জাস্ট এইটুকু লেখার পর আমার ভিডিওটা আসবে। সেই ভিডিওটা দেখলে আপনি 100% শিওর হতে পারবেন যে আপনার জন্য আসলে কোন রাউটারটা পারফেক্ট।
সাধারণত আমরা দুই ধরনের ইন্টারনেট লাইন দেখতে পাই, একটা হচ্ছে ডেডিকেটেড লাইন, একটা হচ্ছে শেয়ার লাইন। আমরা নর্মালি ম্যাক্সিমাম লোক যেটা ইউজ করি সেটা হচ্ছে শেয়ার লাইন। শেয়ার লাইনটা একটু বলি যে আসলে একটা সুনির্দিষ্ট ব্র্যান্ড উইথ অনেকের মাঝে ভাগ করে দেওয়া হয়, সো এটা সবাই মিলে আমরা ইউজ করি। ধরেন আপনি 10 Mbps এর একটা লাইন নিয়েছেন, সেই লাইনটাতে অনেক ব্যবহারকারী রয়েছে, যখন পিক আওয়ার শুরু হবে অনেকেই ব্যবহার করা শুরু করবে বা সবাই ব্যবহার করা শুরু করবে একসাথে, তখন কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডটা কমে যাবে। আবার যখন দেখা গেল যে ব্যবহারকারী সংখ্যাটা কমে গিয়েছে তখন কিন্তু স্পিডটা বেড়ে যাবে। আর এই শেয়ার লাইনগুলো কিন্তু কম্পারেটিভলি অনেক সস্তায় পাওয়া যায়। আর ডেডিকেটেড যে লাইনটা সেটা হচ্ছে ধরেন আপনাকে 10 Mbps এর একটা লাইন দিয়েছে, বাট সেই লাইনটা পিক আওয়ার বলেন বা অফ পিক আওয়ার বলেন কখনোই সেটা কমবে না, অর্থাৎ আপনাকে স্পেসিফিক করে দিয়ে দিয়েছে। সাধারণত যারা হচ্ছে অফিসের জন্য লাইন নিতে চান তারা এই ধরনের লাইন চুজ করতে পারেন, ডেডিকেটেড লাইন। আবার যাদের হচ্ছে এরকম একটা স্টেবল কানেকশন দরকার যে আমার 10 Mbps দরকার, 10ই থাকবে সবসময়, তারা কিন্তু এই ডেডিকেটেড চুজ করতে পারেন। আর বাকিরা চাইলে এই শেয়ার লাইনগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, একটা উদাহরণ দেই যে এইটার প্রাইসের মধ্যে পার্থক্য কেমন হতে পারে। ধরেন একটা শেয়ার লাইন আপনি 10 Mbps নিয়েছেন 500 টাকা দিয়ে, সেইখানে একটা 10 Mbps এর যদি ডেডিকেটেড লাইন নেন তাহলে সেটা আপনার 4000 থেকে 5000 বা 6000 টাকা পর্যন্ত পড়তে পারে। সো পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনি যে ইন্টারনেট কানেকশনটা নিতে চাচ্ছেন, যদি সেটা দিয়ে আপনি গেমিং করতে চান অথবা লাইভ স্ট্রিমিং করতে চান, লাইভ স্ট্রিমিং বলতে হচ্ছে যে আপনি ভিডিও কলে কথা বলবেন অথবা দেখা গেল যে আপনি ক্লাস করবেন বা ক্লাস করাবেন, সো অনেকজনের সাথে আর ইন্টারনেট হচ্ছে একসাথে যুক্ত হবেন, তাহলে আপনাকে দেখতে হবে যে এই লাইনের মধ্যে ল্যাটেন্সি কেমন আছে। সো সেটা চেক করতে হবে। ল্যাটেন্সি চেক করার যে স্ট্যান্ডার্ড সেটাকে বলা হয় পিং। সো এটা চেক করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার কম্পিউটারে উইন্ডোজ বারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর হচ্ছে আপনি রান কমান্ডে যাবেন, রানটে গিয়ে লিখবেন CMD, লিখে এন্টার প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে, এখানে আপনাকে লিখতে হবে পিং, PING, পিং লিখে একটা স্পেস দিবেন, তারপর হচ্ছে মাইনাস দিবেন, তারপর টি দিবেন, দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পর লিখবেন 8.8.8.8। সো এটা লেখার পর এন্টার দিবেন। এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে টাইম আউট এখানে কি দেখাচ্ছে যে কত মিলি সেকেন্ড। সো এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে ল্যাটেন্সি কত রয়েছে। সো যদি দেখেন যে এখানে যে পিংটা হচ্ছে সেখানে যদি দেখায় যে 23 মিলি সেকেন্ড, তারপর হচ্ছে 32, 38, 40, 50, তাহলে বুঝবেন যে না, 50-এর মধ্যে হলে বুঝবেন যে না, ল্যাটেন্সি যেটুকু হচ্ছে ঠিক আছে। আবার যদি দেখেন যে বেশি হয়ে যাচ্ছে, 50-এর বেশি বা 100-এর বেশি, তাহলে বুঝবেন যে এখানে আপনার অনেক বেশি ল্যাটেন্সি আছে, এটাতে আপনি গেমিং করতে পারবেন না বা লাইভ স্ট্রিমিংও আপনি করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার ঝামেলা হতে পারে। আবার দেখবেন যে এখানে প্যাকেট লস কতগুলো দেখাচ্ছে। তো যদি বেশি প্যাকেট লস হয় তাহলে কিন্তু আপনি এই লাইনটা নেবেন না, বিশেষ করে যারা গেমিং বা লাইভ স্ট্রিমিং করেন, এটা তাদের জন্য পারফেক্ট হবে না। অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কিন্তু FTP সার্ভার প্রোভাইড করে থাকে। FTP সার্ভার থাকলে সুবিধা হচ্ছে যে নতুন নতুন মুভি, তারপর হচ্ছে গেম বা সফটওয়্যার, এইগুলা কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারেন। এবং এই FTP সার্ভার যেহেতু লোকাল সার্ভার, সো এখান থেকে আপনি অনেক বেশি স্পিডে ডাউনলোড করতে পারেন। এটা যেহেতু ISPর নিজস্ব সার্ভার, সো খুব ফাস্ট কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, এই হচ্ছে সুবিধা। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে VDIX। অনেক ISP আছে যারা হচ্ছে এই VDIX সুবিধাটা দিচ্ছে। এখন VDIX-টা কি সেটা যদি আমি বলতে যাই অনেক সময় চলে যাবে, প্রায় 4-5 মিনিট লেগে যাবে। আমি আপনাদেরকে বলি যে আপনারা যে ISPর কাছ থেকে লাইন নিচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে VDIX আছে কিনা আপনাদের। যদি তাকে এটা একটা ইন্টার সংযোগ ISPদের মধ্যে, সো এটাতে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। কখনো কখনো কোনো জিনিস আপনি ইন্টারন্যাশনাল অনেক ফাইলও খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন। লোকালি যে সার্ভারগুলো রয়েছে বা লোকালি যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন। এই ক্ষেত্রে অনেক ISP আছে যারা হচ্ছে VDIX এর সদস্য না। যারা সদস্য না তাদের কাছ থেকে যদি লাইন নেন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন না। সো আপনাকে FTP সার্ভার এবং হচ্ছে VDIX আছে কিনা এই দুইটা জিনিসও একটু দেখতে হবে। সো গাইস, নতুন ইন্টারনেট কানেকশন নেওয়ার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো সতর্ক থেকে যদি আপনি লাইনটা নিতে পারেন তাহলে আপনি যেটুকু স্পিড আপনি আপনার ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আশা করছেন সেটুকু আপনি অবশ্যই পাবেন এবং আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাই দ্য ওয়ে, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে মাস্ট বি একটা লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।